তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার ক্ষমতায় আসবে এবং আবার যখন তিনি ক্ষমতায় আসবেন তখন আর তাকে ক্ষমতা থেকে নামানোর কোনো শক্তি থাকবে না। প্রফেসর ইউনূস আবারও বড় কিছু ঘটাতে যাচ্ছেন। প্রফেসর ইউনূস বলেছিলেন যে জুলাই আন্দোলন ছিল মেটিকুলাস ডিজাইন। একদম মেটিকুলাস ডিজাইন না, আবার কিছুটা মেটিকুলাস ডিজাইন। বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় ভূমিকম্প হতে যাচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছেন, তাকে নিয়ে কেন হঠাৎ শুরু হলো তীব্র জল্পনা কল্পনা? তিনি কি আসলেই দেশে ফিরবেন, নাকি পদ্মার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো মাস্টার প্ল্যান? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে, শাহাবুদ্দিন চুপ্পু আপনারা জানেন, তিনি চিকিৎসা করার জন্য নিজের শারীরিক ফিটনেস ঠিক আছে কিনা এইটা যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য লন্ডনে গেছেন। দর্শক, ঈদের ঠিক আগের দিন ভোরবেলা প্রফেসর ইউনূস ফ্রান্সে উড়াল দিয়েছিলেন। সেই তথ্য আমরা সবাই জানি। হয়তো ঈদের আনন্দের কারণে সেই তথ্য নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি হয়নি, কিন্তু প্রশ্ন উঠেছে যে ফ্রান্সে গেলেন প্রফেসর ইউনূস, তিনি কি ফিরবেন আর, নাকি সাম্প্রতিক সময়ে তাকে কেন্দ্র করে যত আলোচনা সমালোচনা হয়েছে এবং আদালত পর্যন্ত বারবার যাওয়ার চেষ্টা করা হচ্ছে, একাধিকবার আদালত তার বিরুদ্ধে মামলাগুলো রিফিউজ করে দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ডক্টর ইউনূসের বাংলাদেশে থাকাটা কতটা নিরাপদ, কিংবা বিএনপি সরকার প্রফেসর ইউনূসের জন্য নিরাপদ নাকি বিপজ্জনক? দর্শক, নতুন নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই প্রতিবেদনে যারা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যার কিছু অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুতেই দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যান। তো দর্শক, দেরি না করে চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক করে আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো দেখে আসি। দর্শক, ঈদের ঠিক আগের দিন ভোরবেলা প্রফেসর ইউনূস ফ্রান্সে উড়াল দিয়েছিলেন। সেই তথ্য আমরা সবাই জানি। হয়তো ঈদের আনন্দের কারণে সেই তথ্য নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি হয়নি, কিন্তু প্রশ্ন উঠেছে যে ফ্রান্সে গেলেন প্রফেসর ইউনূস, তিনি কি ফিরবেন আর, নাকি সাম্প্রতিক সময়ে তাকে কেন্দ্র করে যত আলোচনা সমালোচনা হয়েছে এবং আদালত পর্যন্ত বারবার যাওয়ার চেষ্টা করা হচ্ছে, একাধিকবার আদালত তার বিরুদ্ধে মামলাগুলো রিফিউজ করে দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ডক্টর ইউনূসের বাংলাদেশে থাকাটা কতটা নিরাপদ, কিংবা বিএনপি সরকার প্রফেসর ইউনূসের জন্য নিরাপদ নাকি বিপজ্জনক, এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। আবার আলোচনা হচ্ছে যে ফ্রান্স থেকে উড়াল দিয়ে এসে ওই 2024-এর 8 আগস্ট তিনি বাংলাদেশ সরকারের দায়িত্ব নিলেন এবং দায়িত্ব নেওয়ার পরে এই দেশটাতে একটা ম্যাসাকার অবস্থা করে ফেললেন, সেই দেশেই যখন আবার উড়াল দিলেন ঠিক 2 বছর না হতেই, তখন সেখানেই প্যারিসেই কি তিনি স্থায়ী আসন গাড়বেন নাকি আবার দেশে ফিরবেন, এই আলোচনাগুলো ছড়িয়ে পড়ছে। কেন ছড়িয়ে পড়ছে, প্রাসঙ্গিকতা কি, প্রফেসর ইউনূসের আমলে কি কি বড় বড় স্বপ্ন দেখানো হয়েছিল, সেগুলো একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে প্রফেসর ইউনূস 27 তারিখে দেশ ছেড়েছেন। আমরা সেই তথ্য যেটা জানি সেটা হচ্ছে যে 27 তারিখ ভোর 6টা 50 মিনিটে টার্কিশ এয়ারওয়েজের একটা বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন, ভোরবেলা চলে যান। এবং সেই তথ্য মানে বিভিন্ন গণমাধ্যম এয়ারপোর্টের গোপন যে তথ্য, সেই তথ্য অনুযায়ী পেয়ে তখন প্রকাশও করেছিল। আমরা পরবর্তীতে দেখেছি যে ফ্রান্সে তার গমন, ফ্রান্সে যাওয়ার পরে আওয়ামী লীগের সমর্থকরা তারা অপেক্ষা করতে দেখেছি তাদের, যে প্রফেসর ইউনূস আসবে, সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটাবে, হয়তো ডিম ছুঁড়ে মারবে, যে ডিম কাণ্ডগুলো ইদানিং খুবই জনপ্রিয় হচ্ছে, মানে মিছিল সমাবেশ, এগুলো আমরা ফ্রান্সে দেখেছি। আবার প্রফেসর ইউনূসের পক্ষের যারা, তারা আবার অনলাইনে সরব হয়ে বলেছে যে আমরা থাকতে কে প্রফেসর ইউনূসের কি করতে পারে দেখে নিব। এই ব্যাপারগুলো ফ্রান্স থেকে আমরা খবর শুনছি, এবং ফ্রান্স থেকে এই খবরও আমরা শুনছি যে তিনি ফ্রান্সের একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং সেখানে মজার একটা ব্যাপার ঘটেছে। এই ফটোকার্ডটা দেখে নিন ইত্তেফাকের। সেখানে বলা হচ্ছে যে ফরাসি মন্ত্রীর সঙ্গে সংলাপে ডক্টর ইউনূস বলছেন, বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে।
তরুণীরা পথ দেখাচ্ছেন। দুই পাশে দুই তরুণী তার বসে আছে এবং তার দুই পাশে দুজন বসে আছে। তারা স্বাভাবিকভাবে ওয়েস্টার্ন ড্রেসে বসে আছে। তো ওয়েস্টার্ন ড্রেসে যখন বসে আছেন এবং বিদেশে গিয়ে এই ওয়েস্টার্ন কালচারের সঙ্গে একীভূত হওয়ার ব্যাপার প্রফেসর ইউনূসকে যখন আমরা দেখি, ঠিক দেশে থাকা অবস্থায় তার শাসনকালে সাম্প্রদায়িক শক্তিকে তিনি যখন পৃষ্ঠপোষকতা দিয়েছেন, উৎসাহিত করেছেন, নারীরা নির্যাতিত হওয়ার ঘটনা সব থেকে বেশি ঘটেছে প্রফেসর ইউনূসের আমলে, এবং নারীদের ইপটিজিং এর শিকার হতে হয়েছে পোশাকের কারণে। যে তার এই ছবিতে আপনারা যে পোশাক দেখলেন, দুই পাশে দুই নারীর, সেই পোশাক বাংলাদেশে কেউ পরলে তার কি অবস্থা হবে সেটা তো বোঝাই যায়। তার শাসন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী ওড়না না পড়ার কারণে তাকে লাঞ্ছিত করা হয়েছে, এবং লাঞ্ছিত যে করেছে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির এক পিয়ন, সেই পিয়ন একটা সাম্প্রদায়িক দলের সদস্য, তাকে জামিনে মুক্ত করে ফুলের মালা দিয়ে বরণ করে হিরো সাজানোর ঘটনাও আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে। প্রফেসর ইউনূসের আমলে নারীরা কোনোভাবেই সম্মান পাননি, কিন্তু তিনি ওখানে গিয়ে ফতোয়া দিচ্ছেন যে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে। কিভাবে পথ দেখাইছে তার শাসন আমলে সেই চিত্রগুলো কিন্তু আমরা দেখেছি। এই তথ্য যখন আমরা পাচ্ছি, তখন আমরা যদি একটু অতীতের দিকে ফিরে যাই, তাহলে অতীতের দিকে ফিরে গেলে কি পাওয়া যাবে? আমরা কালবেলার একটা ফটোকার্ড দেখে নিন। সেখানে 28 সেপ্টেম্বর 2024-এর এই খবরটা, সেই খবরে বলা হয়েছিল ইউনূস ম্যাজিকে আসবে $13.5 বিলিয়ন। ইউনূস ম্যাজিক দেখিয়েছেন। ম্যাজিক দেখিয়ে সেখানে তার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল $13.5 বিলিয়ন ঋণ এবং সহায়তার প্রতিশ্রুতি নাকি তিনি পেয়েছিলেন। ওই যে তিনি লেকচার দিয়েছিলেন না একটা, যে আমাদের কাছে প্রতিনিয়ত দরখাস্ত আসছে, পৃথিবীর বড় বড় লোকজন আমাদেরকে দরখাস্ত দিচ্ছে যে আমাদেরকে এত তরুণ দাও, অত তরুণ দাও, এরকম একটা বক্তব্য দিয়েছিলেন না? ওই রকমই অন্তঃসার শূন্য এই ধরনের ফতোয়াবাজি আমরা শুধুমাত্র তার সরকারের আমলে দেখেছি। এবং এই $13.5 বিলিয়ন, বাংলাদেশের রিজার্ভই যখন মাত্র 30 থেকে $34 বিলিয়ন মতো, তখন তিনি $13.5 বিলিয়ন ঋণ এবং সহায়তার প্রতিশ্রুতির স্বপ্ন দেখিয়েছেন তার শাসন আমলে, অথচ আমরা পেয়েছি ঘোড়ার ডিম। এরকম অবস্থায় এবং বাংলাদেশে ইউনূস বিরোধী কার্যক্রম এত বেশি হচ্ছে, এত কথাবার্তা হচ্ছে, এমনকি তার প্রিয় ছাত্ররা যারা তাকে নিয়োগ দিয়েছিলেন তারা পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেছেন এবং বলেছেন মার্কিন চুক্তির ব্যাপারে তাদের সঙ্গে ইউনূস সরকারের কোনো পরামর্শ হয়নি। ইউনূস সরকারের কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলেন না বলে আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা ওপেনলি বলছেন কিচেন ক্যাবিনেট ছিল কিন্তু আমি মেম্বার ছিলাম না। তার মানে হচ্ছে যে তিনি তার প্রিয় ছাত্রদেরও হারিয়ে ফেলেছেন, নিয়োগকর্তাদের হারিয়ে ফেলেছেন। নিয়োগকর্তারাও এখন তার বিরুদ্ধে কথা বলছে। তার পক্ষে কথা বলার মানুষ এখন সম্ভবত হারিকেন জ্বালিয়ে খুঁজতে হয়। এরকম অবস্থায় তিনি কি ভাবতে পারেন যে তার আর এই দেশে থাকাটা নিরাপদ নয়? যদিও তিনি এসএসএফ নিরাপত্তার কথা বলছেন। নিরাপত্তা মানে আমি বলছি না যে তিনি আক্রান্ত হবেন, আক্রান্ত হওয়ার ব্যাপার কোনোভাবেই কাম্য না, উচিত না। পৃথিবীর সর্বোচ্চ লেভেলের ক্রিমিনালও আক্রমণের শিকার হওয়া উচিত না, আইনের মাধ্যমে তার ব্যবস্থা নেওয়া উচিত। আমি মূলত বলছি যে আইনি নিরাপত্তার যে ব্যাপারটা, কারণ আদালতে যে হারে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ যাচ্ছে, আদালতে যাচ্ছে এই কারণেই যে থানায় গেলে মামলা নেবে না, এটা পরিষ্কার। সো আদালত যদি নেয়, সেই আদালতেও একাধিকবার রিফিউজ হওয়ার ঘটনা তাকে নিশ্চয়ই উদ্বিগ্ন করবে, এবং এরকম আলোচনাও গুঞ্জনও ছড়িয়ে পড়তে আমরা শুনেছি যে সরকারের সঙ্গে তার এরই মাঝে একটা মিটিংও হয়েছে। সেই মিটিংয়ে তিনি অনুরোধ করেছেন আদালতে যে ব্যাপারগুলো করানোর চেষ্টা করছে সেগুলো যেন করতে না পারে কেউ। সব মিলে তার মানসিক অবস্থা খুব একটা ভালো থাকার কথা নয়। সুতরাং ফ্রান্সে তার ব্যবসা, বাড়ি, গাড়ি সবকিছুই রয়েছে। সেখানেই কি তিনি এবার স্থায়ী আসন গাড়বেন, নাকি ফিরে আসবেন এসএসএফ নিরাপত্তার 1 বছর অন্তত পূর্ণ হওয়া পর্যন্ত? যেহেতু কোনো সমস্যা নেই, এসএসএফ নিরাপত্তা ওটা হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপার, কিন্তু এসএসএফ নিরাপত্তা থাকা ব্যক্তি সাজার আওতায় আসবেন এটা বাংলাদেশে কখনোই হয়নি, কোনো কালেই হবে না। সুতরাং তিনি যে রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছেন, রাষ্ট্রের সর্বোচ্চ ভিভিআইপি মানুষ হিসেবে ট্রিট করছে রাষ্ট্র, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মতো, সেরকম অবস্থায় তার বিরুদ্ধে শুধুমাত্র ওই আলোচনা সমালোচনাই করা যাবে, কোনো অভিযোগ দিয়ে কোনো কিছু হবে না, এই কথাও অনেকে বলেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় সব মিলে? তিনি কি ফ্রান্সেই থেকে যাবেন নাকি ফ্রান্স থেকে ফিরবেন? ফ্রান্সে গিয়ে হাফ প্যান্ট পরা মহিলাদের সঙ্গে অকপটে তিনি যে মিটিং করছেন, বাংলাদেশে ওড়না কে কি পরবে, টিপ বড় পড়বে না ছোট পড়বে, এই ফতোয়া যারা দিয়ে বেড়ায় তাদের পৃষ্ঠপোষক তিনি কিভাবে হয়েছিলেন, সেই প্রশ্নও কি অন্তরে জাগে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রফেসর ইউনূস আবারও বড় কিছু ঘটাতে যাচ্ছেন। প্রফেসর ইউনূস বলেছিলেন যে জুলাই আন্দোলন ছিল মেটিকুলাস ডিজাইন। একদম মেটিকুলাস ডিজাইন না, আবার কিছুটা মেটিকুলাস ডিজাইন।
হাসিনার পতন ঘটানোর চেষ্টা, এটা অনেক আগে থেকেই জামাত বিএনপি তারা চেষ্টা করে আসছিল, এবং যে কোনো শক্তির মাধ্যমে বিদেশিদের সহায়তায় ইউনূসকে কানেক্ট করা সব ধরনের চেষ্টাই করেছিল। অতএব হাসিনার পতন ঘটানোর চেষ্টা তো অনেক আগে থেকেই ছিল, এটা তো আর গোপন কিছু না যে হঠাৎ করে পতন ঘটে গেছে আমরা ঘটাতে চাই। শিবির দফায় দফায়, শিবির 2012 সাল থেকে প্ল্যান করেছিল যে কিভাবে কোনো একটা ঘটনাকে পুঁজি করে পুরো হাসিনার মসনদ একদম ধ্বংস করে দেওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এ বিষয়ে রিসার্চ করেছে এবং নানান স্টাডি সার্কেল ছিল এবং পাঠচক্র ছিল, যেগুলো মূল উদ্দেশ্য ছিল যে কিছু বিপ্লবী তরুণ তৈরি করা, ক্যারিসমেটিক তরুণ তৈরি করা, যারা এক পর্যায়ে যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা বড় আন্দোলন গড়ে তুলবে এবং হাসিনার শাসন জয় বাংলা করে দিবে। অর্থাৎ এটা মেটিকুলাস ডিজাইন, এটা ভুল ছিল না। এবং ইউনূস হাসিনার পতন চাইতো কিংবা হাসিনার বিরুদ্ধে এক মহা শক্তি ছিল, এটাও সত্য কথা ছিল। আর ইউনূস হাসিনার বিরুদ্ধে বিরাট শক্তি ছিল বলেই ইউনূসকে জেলে ঢুকাতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে হাসিনা। ইউনূসকে মামলা দিয়েছে, ইউনূসকে সেই বৃদ্ধ মানুষ 80 বছর পার হয়েছে বেশ আগে, কিছুদিন পর 90 বছর পার হবে, তাকে হেঁটে হেঁটে আদালতে উঠতে বাধ্য করেছে, লিফট বন্ধ করে দিয়েছে। এবং হাসিনা কয়েকদিন ক্ষমতায় থাকতে পারলেই, কয়েক মাস ক্ষমতায় থাকতে পারলেই ইউনূসকে জেলে ঢুকাতেন। একের পর এক আদালতে হাজিরা দিতে হয়েছে ইউনূসকে, এবং তাকে কটাক্ষ করে অপমান সূচক কত কথা হাসিনা বলেছে। সুৎখোর ইউনূস, এই ষড়যন্ত্রকারী ইউনূস, আমেরিকার দালাল ইউনূস, আবার তাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দেওয়া দরকার, খালেদা জিয়াকে চুবানো দরকার ইউনূসকে, এরকম কথাবার্তা কিন্তু শেখ হাসিনা বলেছে। এবং শেখ হাসিনার একটা প্রচন্ড ক্ষোভ ছিল ইউনূসের বিরুদ্ধে, বিভিন্ন সময় শেখ হাসিনার বক্তব্য থেকে এটা স্পষ্ট ছিল। কেন এত ক্ষোভ? অনেক কারণ ছিল। যে ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে তার বাপ শেখ মুজিবের চাইতে উপরে উঠে গিয়েছিল, আর উপরে উঠলেও যদি হাসিনার দালালি করতো, হাসিনাকে চাটতো, তাহলে তো সমস্যা ছিল না। মূল কথা ছিল ইউনূস হাসিনা বিরোধী ছিল, যার ফলে ইউনূসকে সহ্য করতে পারতো না। ইউনূসকে এত মামলা দিয়ে হয়রানি করার কারণ আসলে ইউনূস অনেক আগে থেকেই, সেই 2012 সাল থেকেই হাসিনার বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা অ্যাটলিস্ট সোচ্চার ছিল। এটা হাসিনা জানতো বলেই ইউনূসের বিরুদ্ধে হাসিনার অনেক ক্ষোভ ছিল, এবং গ্রামীণ ব্যাংক দখল করা থেকে শুরু করে ইউনূসকে অপসারণ করার অনেক কাণ্ড কিন্তু ঘটিয়েছে। তার মানে ইউনূস কিন্তু কিছু একটা ঘটিয়েছেন, আমরা যেগুলো সাদা চোখে দেখি না, কারণ ইউনূসের তৎপরতা ছিল ডিপ্লোম্যাটিক। কিন্তু আপনারা জাস্ট এভাবে ফিল করেন হাসিনা ইউনূসের বিরুদ্ধে এত সোচ্চার ছিল কেন? কারণ ইউনূস ডিড সামথিং, ইউনূস হ্যাড বিন ডুইং সামথিং, যার ফলে হাসিনা খুব সিরিয়াস ছিল ইউনূসের বিরুদ্ধে, ইউনূসকে মারতে চায়, জেলে ঢুকাতে চায়, ইত্যাদি ইত্যাদি। এখন হাসিনার পতন ঘটেছে, একটা অধ্যায় সম্পন্ন হয়েছে, সেখানে ইউনূস অবশ্যই একটা পার্ট অ্যান্ড পার্সন ছিলেন। আর ইউনূসকে এমনি এমনি আকাশ থেকে নামিয়ে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে তা না। হাসিনা পতন আন্দোলন বিপ্লবের সাথে তার কানেকশন ছিল বলেই, তার কানেকশনটা অবশ্য অন্য স্টাইলের কানেকশন, কারণ একটা বিপ্লবের পেছনে দেশি বিদেশি নানান মেকানিজম কাজ করে, এই জন্য তার কানেকশনটা আমাদের সমন্বয়কদের মতো না, যেটা দৃশ্যমান, কিন্তু ছিল। এই কারণেই তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। এখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে, কিন্তু বিএনপি ক্ষমতা এসে আবার 2 নম্বরে শুরু করেছে, কেউ আরেকটা বিপ্লবের স্বপ্ন দেখছেন, কারণ কাঙ্ক্ষিত যে সংস্কার সেগুলো হয়নি, এবং ইউনূসই যে সংস্কার স্টার্ট করে দিয়ে গেছেন সেগুলো মুখ থুবড়ে পড়েছে, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, নানান সমস্যা আছে। তো এই পর্যায়ে ইউনূস আমার মনে হয় যে আবারও কিছু ঘটাবেন। ইউনূস ফ্রান্সে গেছেন, ফ্রান্সে যে ফ্রান্স ইউনূসের পছন্দের জায়গা, পুরো ইউরোপের মধ্যে ফ্রান্সই তিনি কমফোর্ট ফিল করেন, এবং ফ্রান্সে তার ইনভেস্টমেন্টও আছে, অনেক পুরনো ইনভেস্টমেন্ট আছে, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অনেক স্বার্থ আছে সেখানে, এবং তিনি ফ্রান্সে থাকতেই, প্যারিসে থাকতেই সবচেয়ে কমফোর্ট ফিল করেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ফরাসি মন্ত্রীর সঙ্গে তিনি সংলাপ করেছেন, বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে, এই কথা বলেছেন প্রফেসর ইউনূস। আরো নানান তৎপরতা তিনি ফ্রান্সে যে করছেন, এবং ভিআইপি প্রোটোকল নিয়ে তিনি সেটা করছেন, এবং ফ্রান্সে গিয়েছেন। এখন নানান জল্পনা কল্পনা যে ইউনূস ফ্রান্সে তো গেছেন, তিনি কি আসবেন, আসলে কবে আসবেন, এটা হচ্ছে আমার এই আলোচনার মূল বিষয়। ইউনূস যদি আসেন, হ্যাঁ আসবেন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনূস ফিরবেন। যদি ফিরেন বা যখন ফিরবেন, তিনি প্রচন্ড শক্তিশালী হয়ে ফিরবেন, তিনি বর্তমান অবস্থান রেখে তিনি ফিরবেন না। কারণ দেখেন, খুব সিম্পল হিসাব, কোন উপদেষ্টা ভালো নাই, উপদেষ্টারা সমালোচিত, এই উপদেষ্টাদের মানুষ প্রণাম করবে, হওয়ার কথা ছিল এটা, কিন্তু এই উপদেষ্টাদের মানুষ ঘৃণা করেছে, কারণ তারা একটা কারচুপি নির্বাচন উপহার দিয়েছে এবং তারা কাঙ্ক্ষিত সংস্কার করতে পারেনি। তো উপদেষ্টাদের এখন আর কেউ ভালো বলে না, এমনকি যারা অনেক উপদেষ্টার কপাল পড়েছে, যেমন আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন, এখন রাজনীতিতে তার কপাল পড়েছে, তার দুর্নীতির অভিযোগের কারণে তিনি কোথাও নমিনেশন পান না। মাহফুজ আলম তো চেয়ার টেবিল নিয়ে বসারই জায়গা পান না, অথচ উপদেষ্টা ছিল। কোন উপদেষ্টা
সমাজে এখন সম্মানিত না। আসিফ নজরুল কেউ না, বরং এরা এরা গালি খাচ্ছে। এই কিচেন ক্যাবিনেট নিয়ে আলোচনা আছে, প্রত্যেক উপদেষ্টা একজন আরেকজনের উপর দায়িত্ব পালনের চেষ্টা করছে। আমি এগুলো করিনি, আমি এগুলো করিনি, ওরা করেছে। আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না ভাই, আমি জানি না যুক্তির কথা, ওরা জানে। এবং সবাই গালি খাচ্ছে এবং গালি খাওয়ার মতো কাজ করছে। এই তৌহিদ হোসেন পূর্বপাত উল্টাপাল্টা কথা বলছে, মানে কোনো উপদেষ্টারা সেলিব্রেটেড না। অতএব এই পরিস্থিতি প্রফেসর ইউনূসের জন্য বাংলাদেশ কমফোর্ট জোন না, তার জন্য বিব্রতকর পরিস্থিতি, যেহেতু উপদেষ্টারা গালি খাচ্ছেন। ইউনূসও গালি খাওয়ার মতো কাজ করেছেন, কারণ তিনি মেটিকুলার ডিজাইন একটা কারচুপি নির্বাচন উপহার দিয়ে বিএনপি ক্ষমতা এনে দিয়েছেন। সেই 13 জুন লন্ডন বৈঠকের মধ্য দিয়েই বিএনপি কার্যত ক্ষমতা এনে দিয়েছেন। অতএব বাংলাদেশে ইউনূস ওইভাবে রেসপেক্টেড না এবং ঝুঁকিত আছে। নানান ভাবে তাকে আটকানোর চেষ্টা করে, যদিও বেশি ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। আর বিএনপি কে ক্ষমতা এনে দিলেও বিএনপি কিন্তু প্রকাশ্যে ওইভাবে উপদেষ্টাদের কিংবা বিএনপি কে ইউনূসকে ডিফেন্ড করছে না। হয়তো বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে ডিফেন্ড করছে, আমরা নিচ্ছে না, কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু বিএনপি ওইভাবে ইউনূসের পাশে দাঁড়ায়নি। যে না ইউনূস মহান, একথা কিন্তু বলছে না। ইউনূস আমাদের আব্বা, জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই, একথা কিন্তু আর বলে না। এই জন্য ইউনূস প্যারিসে গেছেন, আর তিনি শক্তিশালী না হয় তার রাস্তা ক্লিয়ার না করে তিনি দেশে ফিরবেন না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, ইউনূসের দেশে ফেরা না ফেরা নির্ভর করবে জুলাই সনদ বাস্তবায়নের উপর। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে তিনি দেশে ফিরবেন, আর জুলাই সনদ বাস্তবায়ন করলে ইউনূস রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা 90%। আর জুলাই সনদ যদি মুক্ত হয়ে পড়ে তিনি দেশে ফিরবেন না, তাহলে তার জীবন ঝুঁকিতে আছে। আর ফরেন পলিসির উপরে নির্ভর করে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তি বহাল থাকে কি থাকে না। যদি সেই চুক্তি বহাল থাকে তাহলে ইউনূস দেশে ফিরবেন এবং রাষ্ট্রপতি হবেন। আর সেই চুক্তি থেকে যদি বিএনপি বের হয়ে যায় তাহলে ইউনূসের দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। মূলত আজকে একটি প্রশ্ন আপনাদের সামনে আমি ছুড়ে দিতে চাই। প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে। শাহাবুদ্দিন চুপ্পু আপনারা জানেন, তিনি চিকিৎসা করার জন্য নিজের শারীরিক ফিটনেস ঠিক আছে কিনা এইটা যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য লন্ডনে গেছেন। বিএনপি সরকার তাকে পুরা রাষ্ট্রীয় খরচে তাকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠিয়েছে। তার ফিরে আসার কথা ছিল 18ই মে। আজ এই ভিডিও আমি যখন করছি তখন 30শে মে, 12 দিন অতিবাহিত হয়ে গেছে। আমি এই রাষ্ট্রপতি যেদিন চলে গেল তারপরের দিন একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি একটি শিরোনাম করেছিলাম। শিরোনাম দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আগেই এভাবে বলা কি ঠিক, তিনি তো ফিরে আসতেও পারেন, যেহেতু বিএনপি তাকে এখন পুরো দমে সাপোর্ট করছে তাহলে তিনি ফিরে আসবেন, এটাই তো স্বাভাবিক। আমি সেখানে বলেছিলাম রাষ্ট্রপতি পালিয়ে গেলেন কিনা সেটি জানার জন্য আমাদেরকে 18ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা শেষ হয়েছে, এখন আমাদের বলার সুযোগ এসেছে, এখন আমরা কথা বলতেই পারি, প্রশ্ন করতেই পারি। শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি আর ফিরে আসবেন? উত্তর হচ্ছে না, আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এখন প্রশ্ন হচ্ছে তিনি তো আর ফিরে আসবেন না, তাহলে তিনি এই যে এত সুন্দরভাবে গোছগাছ করে তার সব কিছু সাথে নিয়ে রাষ্ট্রীয় খরচে তিনি যে চলে গেলেন, এটা কি এমনি এমনি হয়েছে নাকি এখানে বড় একটা ডিলিংস এর মাধ্যমে এটা সংগঠিত হয়েছে? কোনটা? এই প্রশ্ন আসা স্বাভাবিক না? এই প্রশ্ন আমাদেরকে উত্থাপন করতে হবে। আমরা জানি 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে সমস্ত চিহ্নিত অপরাধীরা, যারা ওই সময়ে ছাত্র জনতাকে হত্যার সাথে সরাসরি অংশগ্রহণ করেছিল, মিরপুর, যাত্রাবাড়ি, শনির আখড়া, মোহাম্মদপুর, এই সমস্ত এলাকায় যে সমস্ত আওয়ামী লীগের নেতারা অস্ত্র হাতে সরাসরি ছাত্রদের বুকে গুলি করেছিল, সেই তারা শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে, শুধু ঢাকা ক্যান্টনমেন্টে নয়, বিভিন্ন ক্যান্টনমেন্টে। সেনাবাহিনীর ISPR থেকে একটি তথ্য আমাদের জানানো হয়েছিল, সেখানে মোট 626 জন পলাতক ছিলেন, আশ্রয় ছিলেন। এই 626 জনের কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। সবাইকে নিরাপদে নির্বিঘ্নে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। এটা কি এমনি এমনি হয়েছিল? এমনি এমনি হয় নাই। প্রত্যেকটি ব্যক্তিকে পার করে দেওয়ার পিছনে বিরাট অঙ্কের ডিলিংস ছিল, বিশাল হিউজ অ্যামাউন্ট ছিল। তার সর্বশেষ নজির আমরা খোদ রাষ্ট্রীয়ভাবে একজন ফ্যাসিবাদের আইকনকে আমরা রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে পালিয়ে যেতে দেখলাম। তিনি চলে গেছেন, আর আসবেন না। আপনাদের নিশ্চয় মনে আছে বিএনপি ক্ষমতায় আসার পরে এই শাহাবুদ্দিন চুপ্পু একটি জাতীয় দৈনিকের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমার কোনো কথাই রাখতো না, আমাকে অনেকটা গৃহবন্দী করে রেখেছিল। আমি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দেয়নি, আমার বিদেশ যাত্রাও আটকে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন আপনারা আসলে
অন্তর্বর্তীকালীন সরকার সঠিক কাজটি করেছিল, কারণ তারা জানতেন তাদের ভিতরে সবাই নয়, দু একজন দেশপ্রেমিক ছিল, দেশের মানুষের কথা তারা চিন্তা করেছে। এই চিন্তা করেই তারা জানতো যে এই চুপ্পু তাকে যদি যেতে দেয়া হয় সে আর ফিরে আসবে না, যার কারণে ওই সময় তার অনুমোদন দেওয়া হয়নি। এমনকি এই সম্ভাবনাও ছিল যে তিনি এখান থেকে বাইরে গিয়ে তার যে চেলাপেলা চামুন্ডা আছে তাদের সাথে সলা পরামর্শ করে, তাদের সাথে আলাপ আলোচনা করে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে নতুন আরেকটা প্রতিবিপ্লব করার চেষ্টা করবেন, বা একটা বিশৃঙ্খলা নতুন করে তৈরি করার চেষ্টা করবেন। সেটাই তিনি করতেন যদি যেতে দেয়া হতো। এটা ইউনূস সরকার জানতো, জানার কারণে তাকে যেতে দেয়নি। কিন্তু বিএনপি, যেহেতু বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জয়লাভ করেছে, সুতরাং তারা তো এখন যা কিছু করবে সবকিছু জায়েজ। সুতরাং বিএনপি এই শাহাবুদ্দিন চুপ্পুকে বিরাট একটা ডিলিংস এর মাধ্যমে, কত ডিলিংস হয়েছে কি পরিমাণ সেইটা আমরা বলতে পারবো না, কারণ এটা অনুসন্ধানী সাংবাদিক যারা আছে তারা খুঁজে বের করবে। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটি মনে হচ্ছে, এখানে বিরাট একটা রফা দফার মাধ্যমে এখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। অনেকটা বলা চলে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। কিসের পুরস্কার? ওই যে প্রথম সংসদ অধিবেশনে অনেকটা গর্ব করে তারা বলল যে আমরা শেখ হাসিনার রাষ্ট্রপতিকে দিয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, খালেদা জিয়াকে দেশনেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী গিয়ে তাকে দিয়ে প্রশংসা করিয়ে নিতে পেরেছি, এটা আমাদের সফলতা। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলিয়ে নিতে পেরেছি, এটা আমাদের সফলতা। ওই সময় তার সাথে এই ডিলিংসটা হয়েছিল যে আপনি এই কথাগুলো বলেন, লিখে দিচ্ছি আমরা, আপনি এগুলো সংসদে দাঁড়িয়ে জাস্ট শুধু চোখ বুজে পড়বেন, মুখস্থ বলে যাবেন। বিনিময়ে কয়েকদিন পরে যখন এদেশের জনগণ একটু ঘুমিয়ে যাবে, বাংলাদেশের জনগণ কিন্তু ঘুমিয়ে যায়, তাদের প্রচন্ড ঘুমের অভ্যাস, কিচ্ছু মনে থাকে না তাদের। এমনকি দুদিন আগে যে ঘটনা ঘটেছে দুদিন পরেই তারা বেমালুম ওইটা ভুলে যায়। দুদিন আগে যে ব্যক্তি পশ্চাৎ দেশে আমাদের লাথি মেরেছে, দুদিন পরেই সে যদি একটা আইসক্রিম আমাদের হাতে ধরিয়ে দেয় আমরা সেটাও ভুলে যাই। এই হচ্ছে আমরা একটা জাতি। সুতরাং ওইটাই বলা হয়েছিল যে দুদিন পরে এই বাঙালিরা সব কিছু যখন ভুলে যাবে তখন আমরা আপনাকে আরামসে সমস্ত রাষ্ট্রীয় খরচে বাইরে পাঠিয়ে দেব। সেটাই করা হয়েছে। তিনি চলে গেছেন, যাওয়ার কয়েকদিন পরেই আমার দেশ পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন যে অসুস্থতার কথা বলে চিকিৎসা নিতে গিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি চিকিৎসা নিতে গিয়ে লন্ডনে বসে শপিং করছেন বিভিন্ন শপিং মলে। তাহলে তিনি কত বড় অসুস্থ হয়েছেন চিন্তা করতে পেরেছেন? এখন কথা হচ্ছে তিনি আর আসবেন না। তার এই শূন্য স্থান পূরণ করার জন্য খুব তাড়াতাড়ি বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদের যিনি স্পিকার আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপরে পরবর্তী সংসদ অধিবেশনেই দেখবেন নতুন আরেকজন রাষ্ট্রপতির নাম ঘোষণা হয়েছে এবং নতুন একজন রাষ্ট্রপতি বাংলাদেশ পেতে যাচ্ছে। এখন এটা কে হবে সেই বিষয়ে যথেষ্ট জল্পনা কল্পনা আছে। কে হতে পারেন, বিএনপির পছন্দের কে আছে, এক্ষেত্রে সবচেয়ে বেশি নাম শোনা গিয়েছিল, আগেই একটু আলাপ আলোচনায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদও আসতে পারেন, আবার মোশাররফ হোসেনের নাম শোনা গেছে। যাই হোক, যেই হোক, নতুন একজন রাষ্ট্রপতি বাংলাদেশ পেতে যাচ্ছে, এটি হচ্ছে চূড়ান্ত কথা। এবং এটার জন্য আগামী সংসদ অধিবেশন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে নতুন রাষ্ট্রপতির নাম জানার জন্য এবং তার চেহারা দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।